শান গাড়ি হাইওয়েতে নিয়ে গেল। পেছনে প্রান্ত বাস চালিয়ে আসছে। সকাল 8:30 বেজে গেছে ইতিমধ্যে। হাইওয়ে বেশ নির্জন আছে এখনো। প্রান্ত সুযোগ বুঝে গাড়িটাকে একটা গাছের সাথে সংঘর্ষ করিয়ে দিল, যাতে সবাই বুঝতে পারে যে গাড়ি বেহাল দশার জন্য ড্রাইভার সহ বাকি দুজন পালিয়েছে। গাড়ির সামনের কাঁচও ভেঙে দিল। সব কিছু প্ল্যান অনুযায়ী সুন্দর মতো গুছিয়ে টুপ করে গাড়িটা গিয়ে বসলো। শান আর তিহান হেসে উঠল ওকে দেখে। সিনথিয়া বলল, এখন কোথায় যাব আমরা? কোথায় মানে? আমার বাড়িতে। শান সোজা সাপটা জবাব দিল। বিথি বলল, কিন্তু আঙ্কেল আন্টিকে কি বলবি যদি রুমঝুমের কথা জিজ্ঞেস করে? মেয়েটাকে তো এখন একা একা ছেড়ে দেওয়া যাবে না। সিনথিয়া বলল। আমার ফ্ল্যাটে চল, ওখানে সমস্যা হবে না। শান মাথা নাড়িয়ে সিনথিয়ার ফ্ল্যাটের দিকে গাড়ি চালানো শুরু করলো। 25-30 মিনিটের মধ্যে ওরা সিনথিয়ার ফ্ল্যাটে চলে এলো। সিনথিয়া, শান, তিহান আর প্রান্তকে সোফায় বসতে দিয়ে বিথি সাহায্য নিয়ে রুমঝুমকে বেডরুমে নিয়ে গেল। আসার সময় প্রান্ত রুমঝুমের ব্যাগটা বাস থেকে নিয়ে এসেছিল। বিথি রুমঝুমকে ওখান থেকে একটা জামা বের করে দিয়ে বলল, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো। রুমঝুম প্রায় 15 মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বিছানায় সিনথিয়া বসে আছে, পাউরুটি, কলা আর দুধ নিয়ে। একটা বাটিতে আপেলও কাটা আছে। রুমঝুম দৌড়ে গিয়ে মেঝেতে বসে সিনথিয়ার কোলে মাথা রেখে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে বলল, আজ তুমি আমার অনেক বড় উপকার করলে সিনথিয়া আপু। তুমি না থাকলে আজ আমার সাথে কি কি হতো আমি কল্পনাও করতে পারছি না। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আপু। সিনথিয়া রুমঝুমকে টেনে তুললো। দুহাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি মেয়ে, আপু ডাকছো আবার কৃতজ্ঞ থাকবা বলছো? রুমঝুম মাথা নিচু করে ফেললো। সিনথিয়া ওর দিকে খাবারের ট্রেটা এগিয়ে দিয়ে বলল, ওইগুলো সব শেষ করো, এর চেয়ে বেশি কিছু আমার বাড়িতে নেই। খাবার দেখে রুমঝুমের পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। কাল বিকেল থেকে না খাওয়া সে। চুপচাপ খেয়ে নিল সবটা। খাবার শেষ করতেই মেঘার কল এলো ফোনে। রুমঝুম রিসিভ করতেই মেঘা বলল, কোথায় তুই? 10 মিনিট যাবত খুঁজেই যাচ্ছি। আর একটু অপেক্ষা করো প্লিজ, আমি আসছি, এসে সবটা বলবো। আচ্ছা ঠিক আছে। রুমঝুম কল কেটে সিনথিয়াকে বলল, এখান থেকে বাস স্ট্যান্ড কত দূরে আপু? এই ধরো 18-20 মিনিটের রাস্তা। কেন? আমার বান্ধবী ওখানে অপেক্ষা করছে আমার জন্য, আমাকে যেতে হবে। সিনথিয়া মুখটা মলিন হয়ে উঠল। মেয়েটাকে ছাড়তে ইচ্ছে করছে না, যদি আবার কোনো বিপদ হয়। সিনথিয়া বেশ সিরিয়াস হয়ে বলল, রুমঝুম, চলার পথে খুব শক্ত হতে হয়, একটুতে দুর্বল হলে চলবে না। সব সময় বিপরীত দিকে যে থাকবে তার সাথে হাড্ডাহাড্ডির লড়াই চালিয়ে যেতে হয়, বুঝেছো? রুমঝুম কিছু না বুঝলেও মাথা নাড়ালো, মানে সে বুঝেছে। সিনথিয়া মুচকি হেসে ওকে নিয়ে ড্রয়িং রুমে এলো। শান আর চোখে তাকালো রুমঝুমের দিকে। ধূসর রঙের একটা 3 পিস পরেছে রুমঝুম। বেশ স্নিগ্ধ আর সতেজ লাগছে দেখতে এখন। শানের ঘোর লাগলো সিনথিয়ার কথায়। ওর বান্ধবী বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে শান, ওকে একটু ওখানে নামিয়ে দিয়ে আয়। শান মনে মনে বেশ খুশি হলেও প্রকাশ করলো না। মুখে বিরক্তর ভাব এনে বলল, ঠিক আছে, বের হতে বল। বলে হনহন করে বেরিয়ে গেল। রুমঝুমের কেন জানি এই ব্যাপারটা খারাপ লাগলো। লোকটা এমন কেন? রুমঝুম ইতস্ত করে সবার দিকে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। রুমঝুম চোখ নামিয়ে নিয়ে বলল, আপনারা আমার অনেক বড় উপকার করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। রিহানের কথা হেসে উঠল সবাই। রুমঝুম সবার থেকে বিদায় নিয়ে ব্যাগ উঠিয়ে বের হতে গিয়ে বাঁধলো আর এক বিপত্তি। ব্যাগের কোণায় পা বেঁধে হুমড়ি হয়ে পড়ে যেতে লাগলো। তবে পড়ার আগে প্রান্ত এসে ধরে ফেললো। প্রান্ত ধরায় রুমঝুমের অস্বস্তি লাগা শুরু হলো। প্রান্ত সেটা বুঝতে পেরে রুমঝুমকে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলল, খারাপ কিছু মনে করো না, তোমার মধ্যে নিজের ছোট বোনকে দেখেছি আমি। তুমি আমার ছোট বোনের মতো। তোমাকে বাজে উদ্দেশ্যে ধরিনি আমি বোন, শুধুমাত্র পড়ে যাচ্ছিলে বলে। রুমঝুমের মুখে হাসি ফুটে উঠল। হেসে বলল, ইটস ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আসি তাহলে আমি। সাবধানে যেও।
রুমঝুম সবার দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সিনথিয়া রুমঝুমের যাওয়ার পথে তাকিয়ে বলল, আল্লাহ মেয়েটার সহায় হন। দেখুন শাশুড়ি আম্মা, ঝুমকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বললে অনেক কিছুই হাতিয়েছেন আমার থেকে, অথচ বিয়ের দিন মেয়ে নাই হয়ে গেছে। আপনি বলছেন ওকে খুঁজে এনে দেবেন, আর এখন বলছেন ও কোথায় আসছে জানেন না। নাটক করার জায়গা পাচ্ছেন না আপনি। আরমান আহমেদ মৃদু চিৎকার করে বলার কথায় হালকা কেঁপে উঠল তাহমিনা বেগম। তবে সেটা প্রকাশ করলেন না, গলায় যথেষ্ট তেজ ঢেলেই বললেন, আমি তোমাকে আগে বলেছিলাম ওই মেয়ে সুবিধার না। তুমি বলেছিলে ও পালাতে পারবে না, তুমি নাকি ওর পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছ। তাহলে এখন তোমাকে এসব শোনাচ্ছে কেন? রাস্তা বন্ধ করছিলাম তো, তবে আমি ক্ষুণাস্তরেও বুঝতে পারিনি যে ও দেয়াল টপকে পালিয়ে যাবে। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি ওই মেয়ে এখন তোমার। ওকে খুঁজে এনে যা খুশি তাই করো তুমি, আমরা কেউ দেখতেও যাব না। আরমান বিশ্রী হাসলো, ফিসফিসিয়ে বলল, এই কথাটা মাথায় যেন আপনি আসবেন না আমি জানি, তবে আপনার হাজব্যান্ড আর ছেলেটাকে আটকানোর দায়িত্বটাও কিন্তু আপনার, মনে রাখবেন। রুম ঝুমকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি। তাহমিনা বেগম শুকনো ঢোক গিল। টাকার জন্য সে রুমঝুমকে বিক্রি করেছে এটা কেউ জানে না। সবাই জানে বড়লোক ছেলে দেখে রুমঝুমকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। সত্যিটা সবাই জানলে তার কি হবে সেটা ভাবতেই ঘাম ছুটে গেল তার। আলোয় ঝলমল করছে প্রকৃতি, রৌদ্রের তেজ খুব একটা নেই। প্রকৃতিতে কোলাহল বেড়েই গেছে। শান চুপচাপ গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে রুমঝুমের দিকে বার কয়েক দেখছে। মেয়েটাকে যতই দেখছে ততই ওর ভালো লাগছে। তবে কি ও প্রেমে পড়েছে? মোটেও প্রেম পড়া যাবে না। প্রেম সাংঘাতিক খারাপ জিনিস। শান নিজের মনকে বোঝাতে বোঝাতে বাস স্টপে এসে পৌঁছালো। রুমঝুম তড়িঘড়ি করে নামলো গাড়ি থেকে। ব্যাগটা নামিয়ে শানকে ধন্যবাদ দিতে যাবে তার আগেই শান গাড়ি নিয়ে সাই করে চলে গেল। রুমঝুম হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। শানের ভাব দেখে ওর শরীর জ্বলে যাচ্ছে। একটা ধন্যবাদ দেওয়ার সুযোগও দিল না। ফোন বের করে মেঘার নাম্বারে কল করতে যাবে তার আগেই মেঘা চলে এলো। রাগী কণ্ঠে প্রশ্ন করলো, তোর বাস ভোরে পৌঁছাচ্ছে, তুই এতক্ষণ কোথায় ছিলি? রুমঝুমের মুখটা শুকিয়ে উঠল। মিনমিন করে বলল, গাড়ি ঠিক করো তারপর বলছি। মেঘা কথা না বাড়িয়ে গাড়ি ঠিক করলো। বাস স্টপ থেকে মেঘার বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। গাড়িতে বসে মেঘা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রুমঝুমের দিকে। রুমঝুম হেসে দিল, বলল, আজকেরটা শুনবি নাকি আমার বাড়ি ছাড়ার কারণ সহ সব বলবো? মেঘা নড়ে চড়ে বসে বলল, সব শুনবো, সব বল। রুমঝুম রয়ে শয়ে একে একে সব কিছু বলল। সকালের ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলল রুমঝুম। মেঘাও কেঁদে দিল। এই মানুষগুলো না থাকলে আজ রুমঝুমের সাথে কি হতো সেটা ভাবতেই ওর শরীর শিউরে উঠল। রুমঝুম চোখ মুছল। ওর আর আগের মতো ভয় লাগছে না। সিনথিয়া কথাগুলো ম্যাজিকের মতো কাজ করেছে। রুমঝুম এখন কাঁদলেও ভেঙে পড়বে না। বেশ সাহস সাহস অনুভূত হচ্ছে। আর কতক্ষণ লাগবে মেঘা? এই তো চলে এসেছি, আর 2-3 মিনিট লাগবে। রুমঝুম বাইরে তাকালো। সুন্দর একটা জায়গা। চট্টগ্রাম আসলে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। রুমঝুম মেঘার হাত ধরে বাচ্চাদের মতো বলল, আমাকে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাবি সময় করে? বল বল। মেঘা হেসে ফেলল, বলল, নিয়ে যাব, এখন নাম। দুজন গাড়ি থেকে নামলো। রুমঝুম তাকিয়ে দেখলো ছোট্ট খাট্ট চিমচাম গড়নের বেশ সুন্দর একটা বাড়ি। বাড়ির পিছন দিকে সারি সারি লম্বা লম্বা গাছ। বাড়িটা দেখতে রুমঝুমের খুব পছন্দ হলো। বাড়িতে ঢুকতে ঢুকতেই মেঘাকে প্রশ্ন করলো, আমার জন্য থাকার জায়গা খুঁজতে বলেছিলাম, সেটা কত দূর? আগে বাড়িতে চল, ওটা পরে দেখব। বাড়িতে ঢোকার সাথে সাথেই মেঘার মা মাহেয়া খাতুন এসে জড়িয়ে ধরল রুমঝুমকে। কেমন আছিস ঝুম? কতদিন পর তোকে দেখলাম। ভালো আছি আন্টি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। যা ঘরে গিয়ে রেস্ট নে। মেঘা, মিলির রুমটা খুলে দে ঝুমকে। আচ্ছা মা, ঝুম চল। দুজন ঘরের দিকে হাঁটা ধরলো। হঠাৎ করে কোথা থেকে সামনে এসে দাঁড়ালো মেঘার ভাই মেহেদি। মেহেদিকে দেখেই রুমঝুম এক গাল হেসে বলল, কেমন আছো মেহেদি ভাইয়া?
রুমঝুমের মুখে ভাইয়া ডাক শুনলেই মেহেদির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মেয়েটা এমনভাবে ভাইয়া ডাকে যেন ওর নিজের ভাইকে ডাকছে। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে মেহেদি বলল, ভালো আছি রুমঝুম, তুমি যাও রেস্ট নাও। রুমঝুম বেশ অবাক হলো। সবাই এমন আচরণ করছে যেন ওর এখানে আসা থাকা একদমই স্বাভাবিক ব্যাপার। তবে ব্যাপারটাকে তেমন পাত্তা দিল না। আজ রাতে মেঘার সাথেই তার বাসায় ঠিক করা, কয়েকটা টিউশন জোগাড় করা, এসব নিয়ে সিরিয়াসলি কথা বলতে হবে। রুমঝুম গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শরীরটা বেশ ক্লান্ত লাগছে ওর। রুশান, এদিকে আয়, কথা আছে তোর সাথে। হ্যাঁ বলো মা, একটু তাড়াতাড়ি বলো, আমাকে কলেজে যেতে হবে। ইদানিং আমার সামনে একটু বেশি ব্যস্ততা দেখাস মনে হচ্ছে। ওই মেয়েটার জন্য আমার সাথে দূরত্ব সৃষ্টি করেছিস তুই। ওই মেয়েটা কি মা? ও আমার আপু হয়, আমরা একই পিতার ঔরসে জন্ম হয়েছি। বারবার আপুকে তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলবে না। ছেলের কথায় তাহমিনা বেগমের শরীর জ্বলে উঠল। ইচ্ছে করছে ছেলেটাকে এখনই পুঁতে দিতে, তবে সে এটা কখনোই পারবে না। নিজের আদরের একমাত্র ছেলে বলে কথা। যাই হোক, এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাকে। গলার স্বরটা নরম রেখেই বলল, শোন না বাবা, তুই জানিস ঝুম কোথায় আছে? রুশান ভ্রু কুঁচকে তাকালো তার মায়ের দিকে। হঠাৎ রুমঝুমের কথায় এত নরম সুরে জানতে চাইছে কেন? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। রুশান একটু চুপ থেকে বলল, আমি জানি না আপু কোথায় আছে, আর কিছু বলবে? তাহমিনা বেগমের রাগ তরতর করে বাড়ছে, তবুও নিজেকে সংযত করে প্রশ্ন করলো, আচ্ছা, রুমঝুমের নাম্বার তো আছে তোর কাছে, সেটাই দে। আপুর যে নাম্বারটা আমার কাছে আছে সেটা বন্ধ। আমি লেট হয়ে যাচ্ছি, আমি গেলাম। বলেই এক ছুটে বেরিয়ে গেল রুশান। সে যথেষ্ট বুদ্ধিমান ছেলে। তার মা কি করতে চাইছে সেটা একটু হলেও আন্দাজ করতে পেরেছে সে। কলেজ মাঠে বসে রুমঝুমকে ফোন করলো রুশান। রুমঝুম তখন বেঘরে ঘুমাচ্ছে। রিংটনের শব্দে ঘুম ভাঙল রুমঝুমের। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখলো রুশানের নাম্বার। ফোন রিসিভ করে চোখ বন্ধ করেই কানে ধরলো ফোনটা। ওপাশ দিয়ে শব্দ এলো, হ্যালো আপু, কেমন আছো? রুমঝুম চোখ বুঝে মুচকি হাসলো, বলল, ভালো আছি পিচ্চি, তুমি কেমন আছো? রুশান শব্দ করে হেসে উঠল। কে পিছিয়ে? এখন সেটা ভয়েস শুনলেই মানুষ বুঝতো। তুমি ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বললে একদম বাচ্চা বাচ্চা লাগে। এই চুপ, হাসবি না, বিচ্ছু কোথাকার। রুশান আবারও হাসলো। রুমঝুম বিছানায় উঠে বসতে বসতে বলল, কি করছিস? এই তো কলেজে বসে আছি। বাড়িতে থাকলে মা সারাক্ষণ জেরা করতে থাকে, ভাল লাগে না। আহারে, আমার জন্য ভাইটার খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। তেমন কিছু না আপু, আজ তো তোমার নাম্বার চাচ্ছিল আমার কাছ থেকে। আমার নাম্বার কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলো রুমঝুম। আমি ঠিক জানি না। আচ্ছা শোনো আপু, বলো। তুমি নাম্বারটা চেঞ্জ করে ফেলো। মানে বুঝোই তো, এখন কতভাবে মানুষ তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে। তাছাড়া ওই আরমান লোকটাকে একদম সুবিধার মনে হয় না আমার, বেশ পাওয়ারফুল লোকটা। রুমঝুমের হঠাৎ বেশ ভয় লেগে উঠল। নিচু স্বরে বলল, ঠিকই বলেছিস তুই, আমি আগে এসব ভাবিনি রে ভাই। নাম্বার আজ বিকেলেই চেঞ্জ করে ফেলবো। নতুন নাম্বার দিয়ে সবার প্রথম তোকেই SMS করব। রুশান তৃপ্তির হাসি হাসলো। এইরকম একটা মেয়েকে ওর মা কিভাবে দূরে ঠেলে রাখে ও বুঝতে পারে না। রুশানের কোনো উত্তর না পেয়ে রুমঝুম বলল, আচ্ছা ভাই, এখন তাহলে রাখি। আপু শোনো, আরেকটা কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? আমি নিজেও যদি কখনো ফোন করে তোমাকে জিজ্ঞেস করি তুমি কোথায় আছো, তুমি উত্তর করবে না। আই রিপিট, তুমি ভুল করেও উত্তর দেবে না। আশা করি আমি কেন বললাম সেটা তুমি বুঝতে পারছো। রাখছি আপু। রুশান ফোন কাটার পর বেশ কিছুক্ষণ রুমঝুম থম মেরে বসেছিল। রুশানের কথার মানে খুঁজে পেতে ঠোঁটের এক চিলটে হাসি ফুটে উঠল তার। ছেলেটা দিন দিন বেশ বুদ্ধিমান হয়ে উঠছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30 বাজে। রুমঝুম ফ্রেশ হয়ে রুমের বাইরে এলো। মেঘা আর মেহেরা খাতুন মিলে রান্না করছে। রুমঝুম তাদের কাছে গিয়ে দাঁড়ালো। কি রে ঝুম, এত তাড়াতাড়ি উঠে পড়লি কেন? রুশান কল করেছিল তাই। আচ্ছা শোন মেঘা, বিকেলে একটু বের হবি আমার সাথে, কিছু দরকার ছিল। মেঘার উত্তর দেওয়ার আগেই মেহেরা খাতুন বলে উঠলেন, কেন বের হবে না? ওর কি বাড়িতে কাজ আছে কোনো? দুজন বের হয়ে ঘুরে আসো।
তোর একটু ভালো লাগবে। মেহেরা খাতুনের কথায় মাথা নিচু করে হাসল রুমঝুম। আশেপাশে মেহেদিকে না দেখে বলল,